দর্শক শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে টাইম পলিটিক্স অনুষ্ঠানে আমি আসলাম। আমি নর্মালি টাইম এক্সক্লুসিভ করে থাকি, বাট আজকে টাইম পলিটিক্স অনুষ্ঠানে আমি আসলাম এই কারণে যে বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশন নিয়ে অনেক মহলের অনেক প্রশ্ন আছে এবং এই প্রশ্নের উত্তর তারা জানতে চান। তারা জানতে চান এক্স্যাক্টলি যে লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে, এই লক্ষ্য উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন হচ্ছে, বা এই যে বিভিন্ন ধরনের বিতর্কের সৃষ্টি হচ্ছে, এই বিতর্কের পরিপ্রেক্ষিতে একটা প্রবাদ আছে, যেই লাউ সেই কদু, এইটা হবে না বাংলাদেশে কোনো পরিবর্তনের দিকে বাংলাদেশ আসলে এগিয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রবাসী যারা আছেন তাদের প্রশ্ন আছে, দেশে যারা আছেন তাদের প্রশ্ন আছে। আমরা এই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব। সো আজকে আমাদের সাথে যিনি কথা বলবেন তিনি আসলে একসময় ছাত্র নেতা হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশে ছাত্র রাজনীতি করে এসেছেন। এইখানেও তিনি বিভিন্ন সময় তিনি পর্যবেক্ষক, রাজনৈতিক পর্যবেক্ষক, রাজনৈতিক অ্যানালিস্ট হিসেবে তিনি বক্তব্য রাখেন। তিনি একজন লেখক এবং একজন সাংবাদিক, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি। তার অনেক উপাধি আছে। একজন পর্যবেক্ষক, একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং একজন অ্যানালিস্ট হিসাবে। সো আমরা আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে বাংলাদেশ প্রসঙ্গেই যে লক্ষ্য উদ্দেশ্যে বাংলাদেশের এই বিপ্লব সংগঠিত হলো, এই লক্ষ্য উদ্দেশ্য এবং বর্তমান যে অবস্থা, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যে ধারা চলছে, এই ধারার সাথে সমন্বয় আছে কিনা, তিনি কি মনে করেন, তার অ্যানালাইসিসকে এই বিষয়টি জানার চেষ্টা করব। ডক্টর ওয়াজেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবু তাহের। শুভেচ্ছা টাইম টিভির অগণিত দর্শক শ্রোতাদের। থ্যাংক ইউ সো মাচ। সো আপনি আপনার জনগণ আপনাকে এই দিকে দেখছে, এই ক্যামেরাতে, আপনি একটু কথা বলবেন। সো আমি যে জিনিসটা জানতে চাই প্রথমেই, যে আপনি জানেন যে প্রায় 5 মাস হয়ে গেছে বাংলাদেশে একটি স্বৈর শাসন থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং আপনি জানেন যে হাজারো ছাত্র জনতা হতাহত হয়েছেন এই স্বৈর শাসকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং সবার আপনার স্টেক হোল্ডার বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ, আমার মনে হয় বাংলাদেশের সমস্ত বাংলাদেশ নেমে এসেছিল রাজপথে যে আমরা এমন একটি সমাজ চাই যেখানে আমি ইয়েস, আমার ইচ্ছা যদি আমি ইয়েস বলবো, আমার যে ইচ্ছা আমি নো বলবো, আমার যে প্রত্যাশা, আমার যে অধিকার, জন্মগত যে অধিকার, আমি কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতা আমি এনজয় করব। এই জন্য অনেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপট বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রহীনতা, রাজনৈতিক সংস্কার, তারপরে আপনার সামাজিক অবস্থান, শিক্ষাঙ্গনের পরিবেশ, অনেক কিছুকে অনেকভাবে দায়ী করা হয়েছে। সো আপনাকে যদি প্রশ্ন করি এক কথায় প্রথমে, যে এই যে 5 মাস আগে যে রেভলিউশন হয়েছিল, যে লক্ষ্য উদ্দেশ্য, যে প্রত্যাশা, যে আবেগ, যে উচ্ছ্বাসকে সামনে রেখে আজকে 5 মাস পরে আপনার কাছে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ জনাব আবু তাহের। টাইম টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। গণ অভ্যুত্থানের আজকেই 5 মাস অতিক্রান্ত হতে চলছে। এই যে পরিবর্তন বাংলাদেশে, 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা একটা স্বপ্নের মতো আমাদের কাছে। 5 আগস্টের আগে, 1 মাস আগে বা 7 দিন আগেও কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশে এ ধরনের একটা অসম্ভব ঘটনা ঘটবে। যে ঘটনাটা বাংলাদেশে ঘটিয়েছে, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র সমাজ, তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হয়, কিভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে মানুষের অধিকার আদায় করে নিতে হয়। বাংলাদেশে আমরা দেখেছি দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সাল থেকে বাংলাদেশ একই ইয়ের ভেতর, মানে এর মধ্য দিয়েও কয়েকটা সম্ভাবনা আমাদের সামনে এসেছিল। একটা এসেছিল 1975 সালে, যার মধ্য দিয়ে বাকশালের অবসান ঘটে। এরপরে এসেছিল 1990 সালে স্বৈরাচার বিরোধী, সামরিক স্বৈরতন্ত্র বিরোধী যে গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে। আর এবার যে এসছে 24-এর অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এটাকে আমরা বিপ্লবী বলি, গণ অভ্যুত্থানই যেটাই বলি না কেন, যেভাবেই অভিধা দিই না কেন, এটা বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এ ধরনের ঘটনা নজিরবিহীন।
এই ঘটনায় 2000-এর মতো মানুষ প্রাণ দিয়েছে, প্রায় 20,000-এর অধিক মানুষ আহত হয়ে হাসপাতালে এবং অনেকে পঙ্গু হয়ে গেছে, 4 শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রাম, এটা একটা জিনিসকে ঘিরে আসছে। প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন সেটা বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন এক দফার আন্দোলনে স্বৈরাচার পতনের আন্দোলনে পরিণত হয়েছে, ফ্যাসিবাদ পতনের আন্দোলন যেটা আমরা বলি। এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের যে স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে এবং তার সাথে সাথে এমন অভাবনীয় ঘটনা ঘটছে যে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। এই যে অভ্যুত্থান এর একটা প্রেক্ষাপট ছিল, প্রেক্ষাপটটা হলো যে বাংলাদেশের স্বৈরাচার পতন, আর তার একটা আকাঙ্ক্ষা ছিল, দুর্বার আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাটা হলো যে বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে আপনার আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকবে, মানুষ কথা বলতে পারবে। এই যে স্বপ্ন। এবং আরেকটা জিনিস ছিল এর সাথে, আপনি জানেন যে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় যে ঘটনাগুলো ঘটেছিল, যে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, আপনার অর্থ পাচার, এই ব্যাপারগুলোর একটা অবসানে আমরা আসবো। জি না, আপনি জানেন যে দীর্ঘ 15.5 বছর 16 বছরে এই ফ্যাসিবাদী আমলে হাজার হাজার মানুষ এই অভ্যুত্থান ছাড়া ওই সময়ে মারা গেছে, গুণের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, এবং এখনও অনেকেই নিরুদ্দেশ রয়েছে। দেশের লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে। এই এবং দেশে যে একটা বৈষম্যমূলক সমাজ সৃষ্টি হয়েছিল, এখন বলা হয় যে বাংলাদেশে পাকিস্তান আমলে 22টি পরিবার পাকিস্তান যে শাসন করত, এখন বাংলাদেশে 19 থেকে 21টি পরিবার বাংলাদেশ শাসন করছে। সব কিছু তাদের হাতে, রাজনৈতিক ক্ষমতা, ব্যবসায় বাণিজ্য, যত কিছু বলেন সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে। এই জন্য তো মানুষ 1971 সালে জীবন দেয়নি। যে দেশে মানুষ জীবন দিয়েছে 71 সালে, সেখানে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন স্বাধীনতার পরপর ধূলিসাৎ হয়ে গেছে। তো এখন যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই সুযোগকে এখন আমি বুঝতে পেরেছি আপনি যেটা সুযোগটা সৃষ্টি হয়েছে, বাট গত 5 মাসে এই সুযোগের, মনে করেন যেদিন রেগুলেশন হলো, এই রেগুলেশন এরপরের 1 সপ্তাহ, এরপরের 1 সপ্তাহ, এরপরে এই 5 মাস পরে আপনাকে যদি বলি যে আপনার মধ্যে কি সেই চেতনাই কাজ করছে, যে চেতনা, যে স্বপ্ন আপনি দেখেছিলেন, না আপনার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন আছে? না, এটা হয়েছে কি, যে কাজটা করা দরকার ছিল, আমি এটাকে, যদিও অনেকে বলে এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান। এখন বিষয় এটা নিয়ে বিতর্ক বাহাস করার কিছু নেই। আমাদের তরুণ সমাজ যারা ইয়াং, একটা কথা আছে যে ইউথ ইজ দ্য গিফট অফ নেচার, বাট এজ ইজ এ ওয়ার্ক অফ আর্ট। এই যে ইউথ, তারা যে পরিবর্তনটা এনেছে, হ্যাঁ, আমাদের ধারণা ছিল যে এই পরিবর্তনের মধ্য দিয়ে একটা বৈপ্লবিক সরকার গঠিত হবে। এরা তরুণ, তখন ওই মুহূর্তে বুঝতে পারেনি, বা যারা তাদেরকে বুঝিয়েছে বা ই করেছে সেটা হয়নি। তার মানে যে এখন হবে না তা না। এখন হয়তো যে বৈপ্লবিক যে ঘোষণা পত্র এই বিপ্লবের বা এই গণ অভ্যুত্থানের, সেটা আগামী 15 তারিখের মধ্যে দিবে। তবে এই সরকার, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যাকে নিয়ে গঠিত, বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সব মতের, সব পথের, সব ধর্মের, সব গোষ্ঠীর লোককে একত্রিত করতে পারেন। যে এক কথা, যে হি ইজ এ আইকনিক ফিগার ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর এমন কোনো মানুষ, মানে আপনি রাজনীতির সচেতন বলেন, শিক্ষাবিদ বলেন, সরকার প্রধান বলেন, আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রের সরকার প্রধানরা তাকে চিনে না। সবাই চিনে, কিন্তু তার যে উপদেষ্টা পরিষদটা কোনো শক্তিশালী উপদেষ্টা পরিষদ না। এই উপদেষ্টা পরিষদ একটি দুর্বল উপদেষ্টা পরিষদ। এখানে যে কারণে এই সময়টার ভেতর যে ধরনের চেঞ্জ হওয়া দরকার ছিল সেটা হয়নি। তবে
যে বিষয়টা নিয়ে আজকের যে আকাঙ্ক্ষা, জি। সেই আকাঙ্ক্ষার জন্য বাংলাদেশে এই বিপ্লবের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন, সেটা ছাত্ররা বলেছে, যারা বিপ্লবের মেইন স্টেক হোল্ডার তারা বলেছে তারা নতুন রাজনীতি চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, নতুন বাংলাদেশ গড়তে চায়। এই জন্য আজকের যে উপদেষ্টা পরিষদ আর ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা বলেছেন তারা দেশের সংস্কার চায়, আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন। ওকে, আমি এটা নিয়ে একটা বড় রাষ্ট্র সংস্কার, নির্বাচন সংস্কার, রাজনৈতিক সংস্কার এগুলোতে আমি আসছি। বাট কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকার আপনি জানেন ইটস ইম্পার্শিয়াল একটি গভর্নমেন্ট, কোনো পলিটিক্যাল পার্টি নাই, কিছু নেই। তারা ছাত্ররা যখন মুভমেন্ট করলো, দেশে একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হলো, তখন আমরা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারকে, যারা রাজনৈতিক শক্তি ছিল এবং ছাত্ররা ছিল সবাই মিলে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। সো এখন এই সরকারের যে সাফল্য, এই সাফল্যের বিহাইন্ডে যারা সরকারে আছেন বা যারা সাধারণ সবাই আশা করে যে যারা রাজনৈতিক শক্তি আছে এরা তাকে সহযোগিতা করবে এবং এরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিকজ এই রাজনৈতিক শক্তি গত 17 বছর তারা যে কী ব্যর্থতা এবং পুরো জাতিকে কীভাবে আপনার আবদ্ধ করে রেখেছিল এটা আপনি জানেন। এবং ছাত্ররা তাদের এই জান মাল সব সঁপে দিয়ে পরে তারাই এখন যে অনেকে অনেক কথা বলতে পারেন যে আমরা এই আমরা সেই, বাট আমরা দেখেছি ওনাদের পারফরমেন্স, রাইট? না, আমি আসি। সো এই যে রাজনৈতিক যারা পলিটিক্যাল ফোর্স যারা আছে তাদের ভূমিকা কেমন মনে, এটা কি তাদের ব্যর্থতা না যে এই গভর্নমেন্ট ফাংশন করতে পারছে না ঠিক মতো? না, এখানে বিষয়টা হলো যে ঝড়ের পরে অনেকেই আম করায়। আমরা 16 বছর দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আপনি 400 মিটার দৌড়াবেন, আপনি 100 মিটার গিয়ে ফেরত আসলেন, 50 মিটার গিয়ে ফেরত আসলেন, 150 মিটার গিয়ে ফেরত আসলেন, আপনি 200 মিটার পৌঁছতে পারেননি, আপনি তো দৌড়ে জিততে পারেন নাই। আপনি হিমালয় শৃঙ্গে যাবেন, বহু লোক হিমালয় শৃঙ্গে ওঠার জন্য সময়ে সময়ে গেছে, মারা গেছে, ফেরত আসছে, কেউ করতে। হিলারি এবং তেনজিং যখন এটা এভারেস্ট আবিষ্কার করছে, তারাই প্রথম আবিষ্কার করছে। যারা প্রথম চাঁদে গেছে তারাই এটা আবিষ্কার করছে, চাঁদে গিয়েছে। এর আগে অনেকে চেষ্টা করছে, তাদের নাম ইতিহাসে লেখা নাই, থাকবে না। তো এখন যারা এই আন্দোলন সংগ্রাম করেছে তারা গিয়েছে, সামনে যখন দেয়াল আসছে তারা ফিরে আসছে, দেয়াল টপকাতে পারেনি। আর ছাত্ররা দেয়াল টপকিয়েছে, দেওয়াল ভেঙে ফেলেছে, দেওয়াল ঘুরিয়ে দিয়ে তারা সামনে এগিয়ে গিয়েছে। একজনকে গুলি করেছে, আরেকজন বুক চিতিয়ে দিয়েছে। এই যে সাহস, এই যে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, এটা মানে একটা অদ্ভুত ঘটনা। এটা দুনিয়ার অন্য কোথাও ঘটেছে কিনা আমি জানি না। তো এই যে রাজনীতি, এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকালীন সময়ে 36 দিন আপনাকে বলে, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, এই যে 36 দিন, চাঁদের মাস হলো 30 দিন, তারা মাসকে 36 দিন পর্যন্ত দীর্ঘায়িত করেছে। 36 দিন পর্যন্ত একটা মাসকে টেনে নিয়ে গেছে। আপনি দেখেন, তারা এই যে আন্দোলন সংগ্রাম করে তারা ঘোষণা দিয়েছিল যে 6 তারিখে ঢাকা মার্চ করবে, ঢাকা, কিন্তু 4 তারিখে তারা নাটকীয়ভাবে সেটাকে ঘুরিয়ে দিয়ে 5 তারিখে নিয়ে আসলো। এবং 5 তারিখে ঢাকা শহরে কারফিউ, আর রাস্তায় একটা কাকপক্ষী নাই, বিডিআর, পুলিশ, আর্মি, র্যাব এগুলো ছাড়া। কিন্তু তারা হঠাৎ করেই 11টার পরে ঢাকা শহরে ঢুকে পড়লো। এই যে একটা সিদ্ধান্ত, যদি এটা 6 তারিখেই থাকতো তাহলে হয়তো বা 5 আগস্ট হতো না, এই গণ অভ্যুত্থান হতো না, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। এই যে একটা বিচক্ষণতা, এই যে একটা দূরদর্শিতা, এটা মানে সাংঘাতিক বিষয়, এটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমি এখানে একটু শেষ করি। এখন এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 5ই আগস্ট সম্মিলিতভাবে করেছে। সেখানে একটা উদ্দেশ্য ছিল, প্রেক্ষাপট ছিল স্বৈরাচারকে সরানো সরকার। যখন স্বৈরাচার সরে গেছে তখন এটা মাঠ খালি হয়ে গেছে। তখন রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে যে তারা যার যার এজেন্ডা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য, যার জন্য আমরা দেখেছি এই অভ্যুত্থানের 72 ঘন্টা না যেতেই 90 দিনের মধ্যে নির্বাচনের দাবি উঠে এসছে। যারা এই আন্দোলনের মেন স্টেক হোল্ডার ছিল তাদের সাথে কিন্তু তারা কোনো আলাপ করেনি যে তোমরা অভ্যুত্থান করলাম, আমরা মিলেমিশে করলাম, আমরা 90 দিনে ইলেকশন চাইতে পারি কিনা, করেনি। তখন সব রাজনৈতিক দল, এগুলো রাজনৈতিক দল হলো ক্ষমতাশ্রয়ী বাংলাদেশের। পানিতে যেমন মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা ক্ষমতা ছাড়া টিকে থাকতে পারে না বা বাঁচতে পারে না।
তারা রাজনীতির দিকে আগাচ্ছে। এখন এই কারণেই যার যার পথ ভিন্ন দিকে বেঁকে গেছে, যার যার মত তারা এখন প্রকাশ করছে, তাদের চলে গেছে। আপনি যে ঐক্যের প্রশ্ন আছে, ঐক্য এখানে হবে না। কেন হবে না? ওই সময় লক্ষ্য ছিল যে হাসিনা চলে গেলে কে ক্ষমতায় আসবে না আসবে একটা ছিল, অন্ধকারের মধ্যে ছিল। এখন এটা অনেকটা পরিষ্কার হয়েছে। অনেকেই মনে করছে তার দল বা তারা ক্ষমতায় আসবে, অন্যরা মনে করছে আমরা আসব। এই যে একটা প্রতিযোগিতা, এখন এই প্রতিযোগিতা শুরু হওয়াতে আপনার ঐক্যে যার যার বলে না, আজ দুজন আর দুটি পদ দুটি দিকে গেছে বেঁকে, এখন যার যার পদ ভিন্ন ভিন্ন দিকে বেঁকে গেছে। তো এই কারণে এখন দেখেন ছাত্রদের সমালোচনা হচ্ছে, তারা সমন্বয় করতে পারছে কিনা, তারা রাজনীতি করতে পারছে কিনা, তারা নতুন রাজনৈতিক দল করবে কিনা, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে। তবে আমি মনে করি যে ইউনূস সরকার সংস্কারের যে লক্ষ্য, সেই লক্ষ্যে এখনো অটুট। এই সংস্কার যদি হয় এবং তারপরে আপনার নির্বাচন হবে, এখানে একটা কথা মনে রাখা দরকার, এই সংস্কার শতমুখী পরিকল্পিত সংস্কার না যে আপনার সব কিছুর সংস্কার করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, সামথিং অফ এভরিথিং, এভরিথিং অফ সামথিং, বাট নট এভরিথিং অফ এভরিথিং। আপনি কিছু কিছুর সব কিছু করবেন, কিছু কিছুর কিছু কিছু করবেন, আবার সব কিছুর সব কিছু করবেন, কিন্তু সব কিছুর সব কিছু আপনি করতে পারবেন না। এই কাজটা সংস্কারে আসতে হবে। এবং এই সংস্কারের জন্য যে কমিশন করছে, আমার মনে হয় সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এরা একটা বিষয় খুব সন্তর্পণে এড়িয়ে যাচ্ছে, সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কার। ওকে, আমি এই পয়েন্টে আসতেছি আপনার। সো এখন হলো যে আপনি দেখেছেন যে বাংলাদেশ স্বাধীনতার কম হয় না, কিন্তু অলমোস্ট হাফ এ সেঞ্চুরি ক্রস করেছে, 53 বছর চলছে, রাইট? বাট এখন আমরা সেই বসে আছি সেই 71-এ, আপনার বলতে গেলে আপনার যে আমরা ওই বিভাজন, মারামারি, কাটাকাটি ওইটা নিয়ে করতেছি। আমরা আজকে বিএনপি আসতেছে, কালকে 75 হচ্ছে, এরপরে আপনার জিয়া রহমানকে হত্যা করা হচ্ছে, এরপরে আপনার 90-এর দশকে এরশাদের স্বৈরাচার, এরপরে বেগম খালেদা জিয়ার ক্ষমতারোহণ, এরপরে আবার ওনাকে করা, ওনার বিরুদ্ধে হাওয়াবনের অভিযোগ, তারপরে আপনার আবার শেখ হাসিনার বিরুদ্ধে আপনার এই স্বৈরাচারের অভিযোগ। মানে আমরা কোনো একটা যে স্টেবল ডেমোক্রেসি, এটা আমরা এই ব্যর্থতা কিন্তু অন্য কারণে, এটা আমাদেরই ব্যর্থতা, আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন তাদের ব্যর্থতা এটা, কারণ তারাই তো দেশ শাসন করেছেন, রাইট? সো এই যে ব্যর্থতা, এই যে বারবার আমরা ফিরে যাই আবার সেই আপনার গুড়ায়, আমরা আগাতে পারছি না আমরা, রাইট? এইটার জন্য আপনি যে জিনিসগুলো বললেন যে আমাদের এই যে এখন বলছে নির্বাচন দেন, ওকে, সো গত 15 বছর আপনি স্বৈরাচার, এরপরে বলতেছেন বিএনপি স্বৈরাচার, আওয়ামী লীগ বলছে বিএনপি স্বৈরাচার। কেন? ওদের দলের মধ্যে গণতন্ত্র নেই। ওইদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি স্বৈরাচার, বিএনপি বলছে আওয়ামী লীগ স্বৈরাচার, ওদের মধ্যে কোনো গণতন্ত্র। অন্যান্য দল যারা বাম দল আছে এরা বলছে যে এই কোনো দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই, সব মানে এক ব্যক্তির এক দলে পরিণত হয়েছে, নাম গণতন্ত্র, কিন্তু কোনো গণতন্ত্র দলের মধ্যে নাই, রাইট? এই যে অভিজ্ঞতা আমাদের, এই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার জন্য বলা হচ্ছিল এই সরকার ক্ষমতা গ্রহণের পরেই যে কিছু সংস্কার প্রয়োজন, আমাদের সাংবিধানিক সংস্কার প্রয়োজন, রাজনৈতিক সংস্কার প্রয়োজন, আপনার আমাদের নির্বাচন পদ্ধতি সংস্কার প্রয়োজন, যে দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে হচ্ছে, এই যে এই বিষয়গুলো করতেছে, এই ধরনের সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো আপনার রাজনৈতিক শক্তিগুলো। এর মধ্যে আপনি বিএনপি, মানে ওনারা বারবার নির্বাচনের চাপ দিচ্ছেন যাতে সরকার কীভাবে সংস্কার করবে, এই বিষয় নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। সো রাজনৈতিক দলের যে আপনি যেটা বললেন যে আভ্যন্তরীণ সংকট আছে, রাজনৈতিক সংস্কার, মানে সংস্কারটা কোন জায়গা থেকে আমরা শুরু করবো? তাহলে সংস্কারটা যদি আপনি শুরু করতে চান, এখন একটা বিতর্ক হচ্ছে সংস্কার আগে, রাষ্ট্র সংস্কার আগে না নির্বাচন আগে। এখন রাষ্ট্র সংস্কার বা সামাজিক সংস্কার আপনি যেভাবে বলেন, আপনি আমি নির্বাচনটা আগে নিয়ে আসি। যে নির্বাচন আমরা দেখেছি গত 53 বছরে আপনার বাংলাদেশে জাতীয় সংসদের 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1973 সালের 7ই মার্চ আওয়ামী লীগের প্রথম শুরুতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং সেই নির্বাচনে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, ওই সময় যে কারচুপি হয়েছিল এটা নিয়ে গার্ডিয়ান পত্রিকায় নিউজ হয়েছিল। সেখানে লিখছে যে এই নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কাজ করেছেন
বাংলাদেশের যে রাজনীতির যে সৌন্দর্য, গণতন্ত্রের যে কৌমার্য, সেটা বিনষ্ট হয়ে গেছে। এটা গার্ডিয়ানের একটা রিপোর্ট আপনি দেখলে ওই সময় পাবেন। তো এরপরে এতগুলো নির্বাচন হয়েছে। লাস্ট নির্বাচন, দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছে 24-এ, এবছরের জানুয়ারিতে, গত বছরের 24-এর জানুয়ারিতে। তার আগে হয়েছে 18 সালে, সেটা রাতের হয়েছে। 24শে জানুয়ারি গত বছরের যেটা, সেটা ডামি নির্বাচন হয়েছে। তার আগের যে নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন হয়েছে। এর আগে 3টা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনগুলো বলা হয়েছে যে এই নির্বাচনগুলো সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে। এই নির্বাচনের পরেও সংসদকে অচল করে দেওয়া হয়েছে, হরতাল হয়েছে। রাজনৈতিক যে স্থিতিশীলতা বিন্দুমাত্র এই 12টা নির্বাচনের পরে দেশের রাজনীতিতে মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। মানুষের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন হয়েছে তাদের, যারা এই রাজনীতি সংশ্লিষ্ট ছিল, যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, আমলা, ব্যবসায়ী, সামরিক বেসামরিক যারা আছে, তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কারা রাজনীতিতে ছিল? এই সব রাজনৈতিক দলগুলোই বিভিন্ন সময় তারা ক্ষমতায় ছিল। তারা বিভিন্ন সময় নির্বাচনের আগে বিভিন্ন ধরনের এজেন্ডা দিয়েছে। যেমন আওয়ামী লীগ দিয়েছে 2008-এ 10 টাকা সের চাল দিবে, প্রতি ঘরে ঘরে একজনকে চাকরি দিবে, প্রতি ঘরে। এর আগে মনে করেন বিএনপি দিয়েছিল, তারা প্রতি ঘরে বিদ্যুৎ দিবে, তারা বিভিন্ন ধরনের পরিবর্তন আনবে। কিন্তু দিন শেষে এটা হয় নাই। এই যে পরিবর্তন হয় নাই, তাহলে 13 নম্বর যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি 2 মাস পরে হয়, 6 মাস পরে হয়, একই ধারায় হয়, আপনি কি বলতে পারেন যে দেশে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হবে? এটা হয় না। এখন এইভাবে যদি নির্বাচন হয়, আপনি একটা রাবার ব্যান্ড টেনে ছেড়ে দেন, যেটা আবার হাতে যে হিট করবে, যতক্ষণ এটার ইলাস্টিসিটি লুজ না হবে বা স্থিতিস্থাপকতা নষ্ট না হবে, ততক্ষণ এটা আবার যে হিট করবে। আর ইলাস্টিসিটি লুজ হলে এটা হাতে যে ফিরবে না। এখন আবার নির্বাচন দেন, আবার যে সরকার আসবে, আবার দেশের যে ব্যবস্থা হবে রাজনৈতিক, সেটা আবার 5 আগস্টের পূর্বাবস্থায় ফিরে যাবে, বরং তার চেয়ে খারাপ হতে পারে। এখন এইটাকে, এই সংস্কারটা হলো ইলাস্টিসিটিটাকে লুজ করা। কি সংস্কার করবেন আপনি? কি সংস্কার চান? রাইট, এই সংস্কারে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংবিধান সংস্কার, পুলিশের সংস্কার, নির্বাচন বিধির সংস্কার, 10-11টা সংস্কার কমিশন হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হইল যে রাষ্ট্র যতদিন থাকবে, রাজনীতি থাকবে, রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে, এবং দিন শেষে রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদ, রাজনৈতিক দল। এখন রাজনীতিতে যদি গুণগত এবং মৌলিক কোনো পরিবর্তন না হয়, রাজনীতিবিদদের মেন্টালিটির যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে রাজনৈতিক দলের যদি নেতৃত্বের কাঠামোর যদি পরিবর্তন না হয়, তাহলে সেই সংস্কার তো হবে না। কিন্তু এখানে বাংলাদেশে রাজনৈতিক সংস্কার নিয়ে কোনো কমিশন গঠিত হয়নি। রাজনীতির সংস্কার না হলে আপনি একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু যতভাবেই করেন না কেন, নির্বাচন করেন না কেন, 200 আসনে একটা দল জয়ী হলো, তারা সরকার গঠন করবে, রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই রাজনৈতিক সংস্কার আপনি না করতে পারেন। রাজনৈতিক দলগুলোর ভেতর গণতন্ত্র নাই। রাজনৈতিক বড় দলগুলো পরিবারতান্ত্রিক রাজনীতি নির্ভর। রাজনৈতিক দলগুলোর ভেতর আপনি দেখবেন ব্যক্তি পূজা, মানে সেটা মূর্তি পূজার চেয়েও ভয়ঙ্কর। ব্যক্তি পূজা রাজনৈতিক দলগুলোর ভেতর। রাজনৈতিক দলের ভেতর কোনো নেতৃত্ব গঠনের কোনো প্রক্রিয়া নাই। রাজনৈতিক দলগুলো মনে হবে যে লিমিটেড কোনো কোম্পানি, নেতা নিয়োগ দিচ্ছে, নেতাকে পদায়ন করছে, কমিটি করছে, একজনে কমিটি করে দেয় একটা দলের। অন্য কোনো লোকজন জানে না কারা নেতৃত্বের ইয়েতে থাকবে, কোথায়, সেটা তৃণমূল পর্যায় থেকে। আপনি গণতন্ত্র তৃণমূল থেকে উপরের দিকে ধাবিত হয়, করাপশন উপরের থেকে নিচের দিকে যায়।
এখন বাংলাদেশে করাপশন উপরের দিকে থেকে নিচের দিকে যাচ্ছে, কিন্তু গণতন্ত্র তৃণমূল থেকে উপরের দিকে যাচ্ছে না। উপর থেকে গণতন্ত্র করাপশনের সাথে সাথে নিচের দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের বিষয়টা, এখন এই রাজনৈতিক সংস্কার করতে হলে রাজনৈতিক দলে যদি গণতন্ত্র না থাকে, তারা রাষ্ট্রে কি করে গণতন্ত্র কায়েম করবে? আপনি আমাকে বলেন যে কি বলেন এখন রাজনৈতিক দলে গণতন্ত্র। মনে করেন এখন যারা রুটম্যাপের কথা বলছে, সরকারকে ব্যতিব্যস্ত করে ফেলছে আর রুটম্যাপের জন্য, আমি একটা দলের সেক্রেটারি জেনারেলকে জিজ্ঞাসা করছি, বড় দলের, যে আপনারা রুটম্যাপের জন্য সরকারকে অস্থির করে ফেলছেন, আপনাদের রুটম্যাপ কোথায়? বলে যে আমরা কেন রুটম্যাপ দেব? কেন আপনারা দিবেন না রুটম্যাপ? আপনারা রুটম্যাপ দেন যে আগামী 6 মাসে আপনার দলের তৃণমূল পর্যায় থেকে উপর পর্যন্ত, শীর্ষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে যে কমিটি হবে, সেই কমিটিতে কোনো বাণিজ্য হবে না, সেই কমিটি চাবে সেটা তৃণমূল থেকে যারা নেতা, যারা কর্মী, তারা গোপন ব্যালটে ভোট দিয়ে তাদের নেতৃত্ব করবে, কমিটি গঠন করবে, এবং সেটা ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ড, ডিস্ট্রিক্ট এবং সেন্ট্রাল পর্যন্ত একই পদ্ধতিতে হবে, তারা করবে। এটা আপনারা এই রুটম্যাপ দেন, আগামী 6 মাসে এটা হবে। আপনারা রুটম্যাপ দেন আপনাদের 300 আসনে কারা প্রার্থী হবে, সেই সব প্রার্থীদের, সম্ভাব্য প্রার্থীদেরকে আপনারা চিহ্নিত করেন। চিহ্নিত করে তাদেরকে তৃণমূল পর্যায়ের যে কমিটি হবে তাদেরকে দেন, তারা বাছাই করে দেবে ওখান থেকে কমিটি। একটা ডিস্ট্রিক্টে 7টা আসন আছে, 6টা আসন আছে, তারা ওখান থেকে বাছাই করে দেবে তাদেরকে, কর্মীকে। আপনারা কমিটি বাণিজ্য করবেন, আপনারা মনোনয়ন বাণিজ্য করবেন, কোটি টাকা দিয়ে একজনকে মনোনয়ন দিবেন, তারা কারা? আর রাজনৈতিক দলগুলো একটা বড় ধরনের বন্ধাত্ম রাজনৈতিক দলে দেখতে পাবেন। নেতা তো সৃষ্টি হচ্ছে না। গত 2 দশকে কোনো দলের ভিতর, বড় রাজনৈতিক দলের 2-1টা দল ছাড়া, যারা রাজনৈতিক প্রসেসে তাদের নেতৃত্ব গড়ে তোলে, অন্য দলে আপনি দেখবেন না যে 20 বছরে 20 জন নেতা তৈরি হয়েছে। ইভেন তো 2 জন নেতাও তৈরি হয় নাই কোনো দলে। তে তারা এই এত বড় দেশ, এই রাষ্ট্র কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে? এই যে যদি আপনি পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে না আসতে পারেন, এখন অনেকেই বলছে, এটা তো আলোচনা হচ্ছিল আমাদের রাজনৈতিক সংস্কারের মধ্যে, যে কেউ 2বারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না। এখন এখানে দেখেন মজার ব্যাপার, 2বারের বেশি যদি কেউ প্রাইম মিনিস্টার না হতে পারে, ভালো কথা, তাহলে 2বারের বেশি কেন একটা দলে একজন প্রেসিডেন্ট থাকবে না? এটা সেম জিনিস বলা হচ্ছিল যে 2বারের বেশি একই। তারপরে দেখেন টুইন ওয়ান সিস্টেম, যিনি দলীয় প্রধান তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, এবং শুধু তাই না, তিনি হেড ক্লার্কও বটে, তিনি আবার সংসদ নেতাও। এই যে একই ব্যক্তি, এতে করে সব রাজনীতি কুক্ষিগত হচ্ছে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আজকে দেশে যে অভ্যুত্থান হয়েছে, এই ফ্যাসিবাদের উৎপত্তি এবং উত্থান কোথায়, এটা আপনাকে খুঁজে দেখতে হবে। ফ্যাসিবাদের উত্থান এবং উৎপত্তি বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি, এই রাজনীতির মধ্য থেকে একজন দলীয় প্রধান শেখ হাসিনা, তার দলে 1981 সাল থেকে আজকে 85 সাল, বিগত 44 বছর তিনি আওয়ামী লীগের সভানেত্রী, প্রধান। তার বিরুদ্ধে, তার মতের বিরুদ্ধে একটা কথা বলার দ্বিতীয় কোনো লোক নেই, কেউ না। তিনি যা করেন ওইটাই ঠিক। তিনি দিনকে যদি দিন রাত বলেন ওইটাই ঠিক। সেম থিং আজকে 43 বছর বেগম খালেদা জিয়া যে চেয়ারপারসন চালাচ্ছেন। তো এখন এগুলোকে আবার ওনার পরে ওনার ছেলে তারেক সাহেব, এই যে প্রসেস বাংলাদেশে, আপনাকে সবাই কৃষকের ছেলে, মজুরের ছেলে, আপনি বিশ্বে দেখেন যত বড় বড় নেতা হয়েছে তারা কৃষকের ছেলে, মজুরের ছেলে, বিভিন্ন পর্যায় থেকে উঠে আসছে। ইভেন তো আমেরিকার মতো দেশে বারাক ওবামার মতো একজন কৃষ্ণাঙ্গ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। কিভাবে? এখানে কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, আপনার তাকে বেরিয়ে আসতে দিতে হবে। আপনি যদি সব ক্ষমতা কুক্ষিগত ধরে রাখেন দলের ভেতর, এবং এই যে ফ্যাসিবাদের সৃষ্টি দলের ভিতর, এবং দলের ভিতর যদি একজন সবকিছু করে, সেখান থেকে তার আপনার দলের ভিতর যে স্বৈরতান্ত্রিক মনোভাব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব গড়ে ওঠে, তারা যখন রাষ্ট্রে যায়, অনেক ক্ষমতার অধিকারী হয়, তখন তাদের এই স্বৈরতন্ত্রকে, তাদের এই স্বৈরাচারী মনোভাবকে সুরক্ষা দেয় হলো আমাদের দেশের যে সংবিধানে
দেশের প্রধানমন্ত্রীকে ইমপিচ করা বা অভিশংসন করার কোনো নাই, বিধান তো নেই। এই যে পদ্ধতি আপনি বললেন, এইটা থেকে বেরিয়ে আসার পথ কি, সমাধান কি? এখন যদি আপনাকে এটা থেকে সমাধান বলেন। হ্যাঁ, সমাধান, এটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, আপনাকে রাজনীতিকে আপনি ওপেন করে দিতে হবে। যারা 2 বারের অধিক রাজনীতিতে ছিলেন, অনেক রাজনৈতিক নেতার বক্তব্য শুনি, হ্যাঁ, এই রাজনীতি এরকম হবে, ওইটা এরকম হবে, ইয়েদেরকে নতুন প্রজন্মকে আসতে দেওয়া যাবে না। হ্যাঁ, কেন আসতে দেওয়া যাবে না? অসুবিধা কোথায় নতুন প্রজন্মে? এখন আপনি মনে করেন রাজনীতিকে ছেড়ে দিতে হবে। গোপন ব্যালটে নেতাকর্মীর মধ্যে যারা এত বছর পদ ধরে রেখেছেন, 10 বছর 15 বছর দলীয় সেক্রেটারি জেনারেল, দলীয় প্রধান, আল্লাহর ওয়াস্তে আপনারা এইসব পদ ছেড়ে দেন, নতুনদেরকে আসতে দেন, নেতৃত্ব বিকাশের পদ সুগম করে দেন। আজকে আপনি বাংলাদেশে দেখেন কোটা আন্দোলন কি জন্য হয়েছে? মেধার ভিত্তিতে আপনার হবে, চাকরি পাবে। রাইট। চাকরিতে যদি মেধার প্রয়োজন হয়, রাজনীতিতে কোনো মেধার প্রয়োজন নেই, তাহলে তারা দেশ চালাবে কি করে? কোনো পরিবর্তন নাই, কোনো ভোট নাই, কিছু নাই। আমরা রাজনীতিবিদরা আমলা নির্ভর হয়ে পড়ছে। আমলারা মেধাবী, তারা জানে কিভাবে কন্ট্রোল করতে হয়। কিন্তু রাজনীতিবিদের যদি মেধার বিকাশ না থাকে, সেখানে যদি নেতৃত্ব বিকাশের পথ সুগম না হয়, আপনাদের ভোটের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব বিকাশের পথ, একজন 3 বারের বেশি আপনার নেতা হইতে পারবেন না, 2 বারের বেশি। এবং যারা পার্লামেন্ট 2 বারের বেশি, যারা ক্যাবিনেট মন্ত্রী হবেন, তারা দলীয় কোনো নির্বাহী পদে থাকতে পারবেন না। যারা নির্বাহী পদে থাকবেন, তারা আপনার ইয়ের ভেতর হইতে পারবেন না, এই দলের ভেতর। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কয়েকটা বিষয় আপনাকে এগুলো দলীয় লেজুর ভিত্তির শিক্ষক এবং ছাত্র রাজনীতি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করতে হবে। আপনার দলীয় রাজনীতি বন্ধ, লেজুর ভিত্তির রাজনীতি বন্ধ করতে হবে পেশাজীবীদের। ডাক্তাররা, আপনার মেডিকেল অ্যাসোসিয়েশন আছে সেন্ট্রালি, তারা সেই মেডিকেল অ্যাসোসিয়েশন করবে। ডাক্তাররা কেন বিএনপির রাজনীতি করবে? ডাক্তাররা কেন আওয়ামী লীগের রাজনীতি করবে? ডাক্তাররা কেন জামাতের রাজনীতি করবে? আপনার রুগী ওয়ার্ডে গেলে ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করে ডাক্তার, এই রুগী কোন দলে, বিএনপির রুগী না আওয়ামী লীগের রুগী, সেইভাবে তাকে ট্রিটমেন্ট দেয়। সেইম একটা জাতির জন্য, একটা দেশের জন্য এই রাজনীতি বন্ধ করতে হবে। এবং তারা এই প্রশাসনগুলোকে নষ্ট করতে, এবং প্রশাসন, আপনি আদালতে আজকে দেখেন ইয়েকে পদাঘাত করে এই প্রধান বিচারপতির দরজায়, আসামিকে আপনার মারধর করে সেখানে। এটার কারণ কি? আদালতের ভেতর কোনো, সেখানে বার অ্যাসোসিয়েশন আছে, এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য কোনো দলীয় রাজনীতি আদালতের ভিতর, মানে পেশাজীবীদের একটা সংগঠন, পেশাজীবীদের যাদের সংগঠন আছে, দলীয় লেজুর ভিত্তি, এগুলো আইন করে আপনাকে বন্ধ করতে হবে। এগুলো যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে আপনি রাজনৈতিক সংস্কারের মধ্যে আপনি যেটা বলছেন যে নেতৃত্বের কাঠামোগত পরিবর্তনের যে চেইন, এই চেইনের মধ্যে থাকতে হবে যে 2 বারের বেশি কেউ মানে প্রাইম মিনিস্টার হতে পারবে না, 2 বারের বেশি কেউ দলের প্রধান থাকা উচিত না। এবং এতে হয় কি যে নতুন লিডারশিপ আসা বন্ধ হয়ে যায় যদি এটা আমরা বন্ধ না করি। আপনি মনে করেন যদি আজকে শেখ হাসিনার জায়গায় আরো 5 জন লিডার হইতো, তাহলে কি আজকে এই দেশে রাজনৈতিক ব্যাকম সৃষ্টি হতো না। আপনি দেখেন, এখন আপনি দেখেন এই 300 এমপি হবে, আপনি কারা বাংলাদেশের 300 এমপি হবে? আমরা চিনি বাংলাদেশ ছোট্ট দেশ, কারা এমপি হবে? 49 জন মন্ত্রী হবে, কারা ক্যাবিনেট মন্ত্রী হবে? আমরা চিনি। এখন অনেকে রাজনীতির বাতাস পেয়ে বেরিয়ে আসতেন, অনেকে হুইল চেয়ারে আসতেছেন শেষবারের মতো রাষ্ট্রের মন্ত্রিত্ব নেওয়ার জন্য, অনেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনেকে ইয়ের কথা বলছেন, দেশে সরকার অন্য ফর্মের সরকার হবে। এগুলো বিভিন্নভাবে একটা টুপ দেওয়ার একটা। আরেকটা জিনিস যেটা আপনি বলছেন, আপনার কথায় আমি দেখলাম যে জাতীয় সংসদ নির্বাচনে আমরা একজন 5 আসন নির্বাচন করি। একটার বেশি আসনে, একাধিক আসনে কেউ নির্বাচন করতে পারবে না। সবাইকে রাইট দিতে হবে। আপনি 5টা আসন ধরে রাখবেন, পরে আপনার আত্মীয় স্বজনকে দিবেন, এটা হবে না। আমরা অনেকের আত্মীয় স্বজনকে দেখছি দীর্ঘ 16 বছর 20 বছর দেশের বাইরে ব্যবসা বাণিজ্য কত কিছু করছেন, এখন তারা কাপড় ছুট ইস্ত্রি করাচ্ছেন, লন্ড্রিতে দিচ্ছেন, দেশে যে মন্ত্রী হবেন। এরকম অনেকের আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। দেশের প্রতিটি মানুষের অধিকার আছে। যারা রক্ত দিয়েছে, এই যে 2000 প্রাণ দিয়েছে, তারা এই জন্য প্রাণ দেয়নি, তারা দিয়েছে দেশে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত হবে। রাজনৈতিক বন্দোবস্ত হবে আমরা বলছি না, সংস্কার, সব কিছুর সংস্কার হবে। আপনি রাজনৈতিক সংস্কার করেন,
নির্বাচন পদ্ধতির সংস্কার করেন, আপনি শিক্ষা সংস্কার কমিশন করেন, যেগুলো জরুরি এগুলো করে আপনি নির্বাচন দেন। আপনি রাজনৈতিক সংস্কার কমিশন গঠন করতে হবে। রাজনৈতিক সংস্কার কমিশন যদি না হয়, এইভাবে আপনি জোড়াতালি দিয়ে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করবেন, আপনার সেই ট্রেন আবার ঘুরে যে সেই ট্র্যাকে ওই ট্রেনকে আপনি ইয়েতে আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো ডেফিনেটলি দিস ইজ এ পাবলিক ডিমান্ড। কিন্তু এই পাবলিক ডিমান্ড এক্সিকিউশনের কাজটা করতে হয়, সেটা হলে আপনি জানেন রাজনৈতিক দলগুলো যারা এরা যদি সহযোগিতা না করতে এই গভর্নমেন্ট করতে পারবে না। আর গভর্নমেন্ট যদি নাও করে, রাজনৈতিক দলের যদি আপনাদের সদিচ্ছা না থাকে, তাহলে এটা কোন সময় ইমপ্লিমেন্ট হবে না। এখন বিষয়টা হলো এই রাজনৈতিক সংস্কার কোনো রাজনৈতিক দল করবে না। রাজনৈতিক দল জানে যে আমরা যদি এটা করি তাহলে আমরা ভবিষ্যতে ওই কাজটা আমরা করতে পারবো না, তা এটা তৃতীয় পক্ষকে করতে হবে। এই তৃতীয় পক্ষ ওরা করবে, সাংবিধানিক কোনো ভিত্তি তো নাই ওদের। ওরা কিভাবে এই মনে করেন ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে এরা তো এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে পারবে না। এই গভর্নমেন্টের যে আপনার ম্যান্ডেট, নির্বাচিত গভর্নমেন্টের ম্যান্ডেটের চেয়ে একাংশ। আই আন্ডারস্ট্যান্ড, বাট তারা সাংবিধানিকভাবে এই জিনিসটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে, সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে এখন যে কমিশন এই সংস্কারগুলো আনবে, তারা রাজনৈতিক দলগুলোকে বলবে যে আপনারা ঠিক হয়ে যান, আপনারা এগুলো করেন 6 মাস, আমরা আমাদের সংস্কার করব, আপনারা দলের ভেতর সংস্কার করেন, আপনারাও রুট ম্যাপ দেন। তো তারা যে বলে যে আমরা মানি না, নো মানবে না, তাহলে তারা সংস্কার কমিশন এই সংস্কারগুলো করবে, সেটা জনসমক্ষে দিবে। জনগণ যদি বলে যে এইটা হওয়া উচিত, আপনি যদি কোনো রাজনৈতিক দলকে বলেন, গণভোটের কথা বলছেন, আপনি যদি কোনো রাজনৈতিক দলকে বলেন আপনি দলের ভিতর রাজনৈতিক ডেমোক্রেসি আনতে হবে, তারা কি অস্বীকার করতে পারবে? তারা যে বলে উঠে যে আপনি কে, হু ইউ আর, যে আমি জনগণ, আমি ভোটার, আমি রাষ্ট্রের মালিক, আমি জনগণ, আমি বলছি এটা আমরা চাচ্ছি, এটা যদি তারা না মানে তাহলে তারা নির্বাচন কমিশন আর এই সরকার, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কার কমিশন একটা করবে। এই কমিশন এইটা একটা গণভোটে দিবে। এখন তো দেশে গণভোট আছে, গণভোট ফিরে আসছে। গণভোটে আপনি আমেরিকায় দেখেন, আমরা বিভিন্ন আইন নির্বাচনের সময় আমরা ভোট দিই, যে গভর্নমেন্ট অ্যাবর্শনের উপর একটা নিয়ম করতেছে, সেটাকে ভোট দিতে হয়। আর জাজ নিয়োগ করবে, জাজদেরকে ভোট দিতে হয়। তা আমরা এটার পক্ষে ভোট দিবে, গণভোট দিবে। গণভোটে যদি মানুষ বলে যে এই রাজনৈতিক এই সংস্কারগুলো দেশে আনতে হবে এবং এটাকে আইনি কাঠামোতে পরিণত করতে হবে, আইনি কাঠামো করে নির্বাচন কমিশন এটা ইমপ্লিমেন্ট করবে, যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে এই আইনি কাঠামোতে সিগনেচার করতে হবে। এটা এক ধরনের সনদ, যেমন ম্যাগনা কার্টার, যেটা স্বাধীনতার সনদ ব্রিটিশে হয়েছে আপনার। আপনি যেটা বলছেন রাজনৈতিক সংস্কারের যে সনদ, এই একটা সনদ করতে হবে, এই সনদের সবাইকে সই করতে হবে যারা নির্বাচনে পার্টিসিপেট করবে। আপনি জানেন যে ম্যাগনা কার্টার, রাজনৈতিক যে আপনি সংস্কার, এই জন্য রাজনৈতিক ঐক্য দরকার আছে, রাইট? পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ঐক্য দরকার। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল যারা মেইন বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদ যারা, তাদের মধ্যে যারা একদিন দুদিন আগে একসাথে চলছেন, তারা একে অন্য গালাগালি করছেন। এটা কারণ হলো এখন লড়াইটা হয়েছে ইয়ের বিরুদ্ধে না, ক্ষমতার লড়াই। এখন তো আর আপনার ইয়ের বিরুদ্ধে লড়াই না, ক্ষমতার লড়াই চলছে। এখন তো আর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। রাইট, বাট না, কিন্তু আমরা আশা করেছিলাম, যেটা জনগণ বা সাধারণ মানুষ অনেকেই আশা করেছিল যে ফ্যাসিবাদের লড়াই হবে, কিন্তু অ্যাটাকের যে ভাষাটার মধ্যে একটা সংস্কার আসবে, যে ওই ফ্যাসিবাদের যে ভাষা আর এই ভাষা আর বর্তমান ভাষার মধ্যে একটা পার্থক্য আসবে। কিন্তু মানুষ ইতিহাস ভুলে যায়, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমরা জানি বাংলাদেশে 7ই নভেম্বর যে বিপ্লব হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আসছেন এবং তিনি যে বাংলাদেশে আসছেন, ওই সময়টা জিয়াউর রহমানের সময় বাংলাদেশে গোল্ডেন এজ, বাংলাদেশের স্বর্ণযুগ। এই এত উনি একটা পরিবর্তন নিয়ে আসছিলেন এবং উনি যখন জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় থেকেই 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করছেন। হ্যাঁ, তিনি ওটা কিংস পার্টি, উনি ক্ষমতায় থেকে দল গঠন করছেন, কিন্তু মানুষ প্রশ্ন তুলে নেয় যিনি দেশের জন্য ভালো করেছেন এবং তাকে মানুষ আজীবন মনে রাখবে, তার এই আন্দোলনকে। এখন ছাত্ররা যদি
কোনো রাজনৈতিক দল করতে চায় তাকে বাধা দেওয়ার কোনো নাই, তাদেরকে কটাক্ষ করার কোনো বিষয় নাই। তারা যদি ভালো করতে পারে, তারা যদি বাংলাদেশে একটা স্বর্ণযুগ এনে দিতে পারে, তাতে তো কারো আপত্তি থাকার কথা নয়। মানুষ যদি চায় ভোট দিবে। যারা ছাত্রদের পক্ষে শুনে, ছাত্রদের পক্ষে ক্ষমতায় আছে 2 জন বা 3 জন বোধহয়, রাইট? জি। বাকি যারা আছে বাইরে সমন্বয়ক যারা আছে, তারা যে সবাই মিলে বাইরে থেকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে চায়, তাহলে এইখানে তো আমি দেখেছি যে কিছু কিছু বিতর্ক হচ্ছে, কেউ কেউ বলতেছে এটা করতে পারবে না, এই হবে না, সেই হবে না। গণতান্ত্রিক অধিকার আছে সবার করার। আপনি তো বাংলাদেশকে তো কেউ কারো বন্ধক দেয় নাই যে না আমি ছাড়া আর কেউ রাজনীতি করতে পারবে না, রাইট? এখানেই প্রশ্ন। আপনি এই সংস্কারটা এরকমই হইতে হবে যে সবাই রাজনীতি করতে পারবে, সবাই স্বপ্ন দেখে বাংলাদেশের। আপনি স্বপ্ন দেখতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, গ্রামের যে একটা কৃষকের ছেলে সে স্বপ্ন দেখতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার, বাংলাদেশের একজন মন্ত্রী হওয়ার। এই যে বাংলাদেশে এখন একটা সময় এসছে আমার মনে হয় যে হিসাব নেওয়ার, যে 90-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের যে একটা শ্রেণী, যে একটা ব্যবসায়ী গ্রুপ, যে একটা রাজনৈতিক গ্রুপ, কারা শুধু এই ফ্যাসিবাদ ছাড়াও তার আগে পরে যারা যে সম্পদশালী হয়েছে বাংলাদেশের, এই সবগুলোর হিসাব নিকেশ করে বাংলাদেশের রাজনীতি সবার জন্য অবারিত করে দেওয়া, সবাইকে একটা ঐক্যমতে একটা পথে আসার, আপনার নির্বাচন আপনি আপনার এজেন্ডা দিয়ে, আপনার বক্তব্য দিয়ে মানুষ যেটা অ্যাকসেপ্ট করবে তারাই রাজনীতিতে ফিরে আসবে। আপনাকে সেই অধিকারটুকু মানুষকে দিতে হবে। আজকের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের, সেই আকাঙ্ক্ষা বাংলাদেশের একটা স্বপ্নের বাংলাদেশ, আজকে মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ চাই, যার জন্য যারা জীবন দিয়েছে। আমরা আজকেও তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং বাংলাদেশটা এগিয়ে যাক। তা আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন আমাদের সেই দোয়া থাকবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরাও চাই যে বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ, যে সোনার বাংলার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, এই বিষয়গুলিকে সামনে রেখে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছে। আমরা সবাই প্রত্যাশা করি যে একটি গণতান্ত্রিক সহনশীল সমাজ, যেখানে সবাই কথা বলতে পারবে, সবার অধিকার থাকবে রাজনীতি করার, ধর্ম, বর্ণ, আপনার নির্বিশেষে সবাই যার যার অধিকার ভোগ করতে পারবে। আপনি জানেন যে বাংলাদেশে হিন্দু বা সংখ্যালঘু যারা আছে তারা কেন নিরাপত্তাহীন থাকবে? তারা দেশের নাগরিক, তারাও যেন স্বচ্ছন্দে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সামাজিক অবস্থান বলেন, সব জায়গায় সমানভাবে পার্টিসিপেট করতে পারে। এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা সবাই প্রত্যাশা করি। থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।